নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বিদায় তমস্বিনী, ভুলে যেও এ ধ্রুব তারায়। এই লেখাটা লিখেছিলেন প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর অমল মুখোপাধ্যায়। 4 বছর আগে নবনীতা দেবসেনের স্মরণ সভায় অমলবাবু অকপট স্বীকারোক্তি করেছিলেন যে ছাত্র জীবনে তার মনে নবনীতা দেবসেন সম্পর্কে একটা আলাদা অনুভূতি জায়গা ছিল, কিন্তু সেটা অনুচ্চারিতই থেকে গিয়েছিল শুধু কবিতার পাতাতেই। হয়তো নবনীতা দেবসেনই ছিলেন অমলবাবুর প্রেরণাদাত্রী। কেন এই কথাটা বললাম? প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী সংসদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অমলবাবু স্মরণ সভা করেছেন। ডক্টর অমল মুখোপাধ্যায়কে আমি স্যার বলতাম। আমার বাবার বিশেষ পরিচিত এবং ঘনিষ্ঠ ছিলেন। আমার মনে আছে 2007 সালে আমার বাবা যখন মারা যান, ইউনিভার্সিটি ইনস্টিটিউটে একটা স্মরণ সভা করা হয়েছিল। আমার বাবার নাম ছিলেন অধ্যাপক বাসবলাল সরকার, তিনিও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। আমার মনে আছে তখন কলেজ স্ট্রিটে খুব বৃষ্টি হয়েছিল, জল জমেছিল। স্যার প্যান্টটাকে হাঁটুর উপর তুলে নিয়ে 2-3 জন তার সহকর্মী, তখন তিনি রিটায়ার করে গেছেন, তাও বলবো সহকর্মী মাস্টারমশাইকে নিয়ে এসেছিলেন আমার বাবার অনুষ্ঠানে, পুরোক্ষণ ছিলেন, বক্তব্য রেখেছিলেন। তারপর স্যারের সঙ্গে আমার অনেক কথা হয়েছে, আমার প্রোগ্রামে বহুবার অতিথি হয়েছেন। সাম্প্রতিক সময়েও তার কাছে গিয়েছিলাম। এই তো 1 মাস আগেই বোধহয় মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে দেশ পত্রিকা একটা প্রবন্ধ লিখেছিলেন। কেন এই কথাটা বললাম জানেন? যে এখন যাদেরকে আমরা শিক্ষাবিদ বলি না, তারা প্রত্যেকেই অনুপ্রাণিত এবং গৃহপালিত। ডক্টর মুখোপাধ্যায় ছিলেন তার উজ্জ্বল ব্যতিক্রম। ভরা বাম জমানায় তিনি প্রেসিডেন্সির অধ্যক্ষ হয়েছিলেন, কিন্তু অনিলায়ন প্রেসিডেন্সিকে গ্রাস করতে পারেনি। সম্ভবত বর্তমান পত্রিকায় তিনি একটা কালাম লিখতেন, সেখানে বাম সরকারের ক্ষুরোধার সমালোচনা থাকত, কিন্তু বাম সরকারও ডক্টর অমল মুখোপাধ্যায়ের পাণ্ডিত্য, তার প্রশাসনিক দক্ষতাকে সম্মান জানাতো, তাই তারাও কিন্তু হস্তক্ষেপ করেন। এটা বাস্তব। আজকের দিনে হলে কি হতো? জেলবন্দি পারত, হুঙ্কার ছাড়ত, 13 তলা 14 তলা থেকে ফরমান আসতো, হাত কচলাতে হতো। স্যার উজ্জ্বল ব্যতিক্রম ছিলেন। তার ছাত্রদের মধ্যে জহর সরকার ছিলেন, আলাপন বাবু ছিলেন, তারাও নাকি ওই কি বলে ওটাকে ভিডিও মাধ্যমে তাদের বক্তব্য রেখেছেন। যাই হোক, এই কথাটা বললাম, এটাও আমার স্যারের প্রতি একটা শ্রদ্ধার্ঘ্য। ওই ধরনের মানুষ দ্রুত হারিয়ে যাচ্ছেন, আর শিক্ষা ব্যবস্থা অতলে চলে যাচ্ছে। চাকরি বিক্রি করেছে না নিলামে, নবম, দশম, একাদশ, দ্বাদশ, প্রাথমিক। আবার শুনছি কলেজ সার্ভিস কমিশন নিয়েও গন্ডগোল, পাবলিক সার্ভিস কমিশন নিয়েও গন্ডগোল। এই জমানায় সংগঠিত আর্থিক অপরাধ হয়েছে, যেখানে নিয়োগের সুযোগ হয়েছে সেখানেই গন্ডগোল। কোথাও ওয়েমার্কশিট বিকৃতি, কোথাও র্যাঙ্ক জাম্প করা, নানা রকম। ধরুন প্রাথমিক যে শিক্ষক নিয়োগ হয়েছে, 2014 সালে পরীক্ষা হয়েছিল, 2016 এবং 2020 দুবার প্যানেল বেরিয়েছে। সেই প্যানেলের ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলের পূর্ণাঙ্গ তালিকা যাতে এই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করে, সেটা নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। ওখানে যেন অনুপ্রাণিত আছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, হাবে ভাবে তৃণমূল নেতার মতো আচরণ করেন গৌতম বাবু। পর্ষদের আইনজীবী চ্যালেঞ্জ করলেন যে না প্রকাশ করা যাবে না, আপাতত 4 সপ্তাহের স্থগিতাদেশ, তদন্তে কোনো স্থগিতাদেশ নেই। মাননীয় বিচারপতি শো মেনশন দিয়েছেন, ডিভিশন বেঞ্চ। তো আপনাদের অসুবিধা কি? প্যানেল প্রকাশ করতে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে আপনাদের প্যানেল প্রকাশ করতে অসুবিধা কি? ভয়টা কোথায়? কাকে লুকোচ্ছেন? কেন বারবার ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে দৌড়চ্ছেন? দেখুন এসএসসি
এসএসসি কলকাতা হাইকোর্টে কি বলেছিল, যে আমরা আমাদের ক্ষমতা বলে চাকরি বাতিল করছি। 182 জন সুপ্রিম কোর্টে গিয়ে বলল আদালতের নির্দেশে চাকরি বাতিল করছি। অর্থাৎ দুটো জায়গায় দুরকম মত, সমন্বয়ের অভাব, ঢাকতে চাইছে। শাক দিয়ে মাছ ঢাকা যায়? এগুলো মানুষ বুঝছে। আপনি কতবার কোর্টের চত্বরে দৌড়দৌড়ি করবেন? এক্সপোজ তো হয়ে গেছেন অলরেডি। জনমানসে এসএসসির ভাবমূর্তি বলে কিছু নেই। আর প্রাথমিক শিক্ষা পর্ষদ তো ছেড়েই দেন, অনুপ্রাণিত গৃহপালিত লোকজন চালাচ্ছে। না আছে মেরুদণ্ড, না আছে সৎসাহস। বাড়ির লোকদের কাছে জবাবদিহি করেন না, জিজ্ঞেস করেন না বাড়ির লোকজন যে তোমাদের একটু লজ্জা লাগে না? কয়েকটা প্রজন্মকে নষ্ট করে দিয়ে এখনো ঢাকতে চাইছো শাক দিয়ে মাছ, আদালতে দৌড়চ্ছ। প্রকাশ করো সবকিছু, বঙ্গবাসী জানুক। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অপরাধ যে হয়েছে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, এবং অপরাধীরা ধরাও পড়বে। অনেক অধৈর্য হয়েছেন না? ভারতবর্ষে আইন প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া একটু দীর্ঘসূত্রিতা আছে। হরিয়ানাতেও একজনের জেল হয়েছিল এই নিয়োগ কাণ্ডে। বড় মাথা, পার্থ ছোট মাথা নয়, মানিকও বড় মাথা। আরো আরো সবুরে মেয়া ফলে বলেন। দেখুন কাকু তো, কাকুর গলায় তো গুপ্তধনের চাবিকাঠি। কাকুকে বাঁচাতে কি মরিয়া চেষ্টা সুপার স্পেশালিটি হসপিটালে। ইডি বলছে একটা সুপার স্পেশালিটি হসপিটাল সম্পর্কে এসএসকেএমকে আমরা বিশ্বাস করি না। এসএসকেএম যেসব মেডিকেল রিপোর্ট দিচ্ছে তার মধ্যে অনেক জল মেশানো আছে। পরিষ্কার ইডির আইনজীবী, ভারতবর্ষের অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী বলছেন, আদালতে বলছেন ওখানে অনেক প্রাণিত গৃহপালিত লোকজন আছে, সেই জন্য কুকুরের ডায়ালিসিস হয়। যেদিন থেকে কুকুরের ডায়ালিসিস হয়েছে সেদিন থেকেই ওর অন্তর্জলী যাত্রা শুরু হয়েছে। আলিপুরদুয়ার সমবায় সমিতির 50 কোটি টাকা ঋণদান সমিতি 50 কোটি টাকা গায়েব হয়ে গেল। সিআইডি 3 বছর ধরে তদন্ত করে ঋণ গ্রহীতাদেরই খুঁজে পেল না। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই ইডিকে তদন্ত ভার দিলেন, বললেন রাজ্য সরকারকে সহায়তা করতে হবে, 10 জন পুলিশ অফিসারকে সিবিআইতে ডেপিউট করতে হবে, পরিকাঠামোগতভাবে সাহায্য করতে হবে। রাজ্য সরকার তো করে না। সিআইডির আধিকারিকদের যদি ফ্রি হ্যান্ড দেয়া হয় না, তারা অনেক অসাধ্য সাধন করবেন। তাদের কম্পিটেন্স এবং পেশাদারিত্ব নিয়ে কারোর কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের হাত পা বাঁধা। এত নিয়োগ দুর্নীতি হয়ে গেছে। সব বালু, চাল, খাদ্য বেচেছে, কেউ কিছু জানতো না। 13 তলা, 14 তলা, ক্যামাক স্ট্রিট, কালীঘাট, কেউ কিছু জানতো না। আহারে, যদি জেনেও না জানান সেটাও অপরাধ। আর কিছুই যদি না জানেন তাহলে অপদার্থতা, কোনো তো একটা কিছু হবেই। একটা লোক বালু, নরখাদ্য চোর, এখনো বনমন্ত্রী, অরণ্য ভবনে তার দপ্তর থেকে 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিট আর জীবন বীমা, ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার, প্রচুর সম্পত্তি। কি করতো বালু? ওনাকে আইনজীবী, কবে প্র্যাকটিস করেছে? কি ব্যবসা আছে ওর? সেই ব্যবসার টার্ন ওভার কত? কি কাজ করে বলতে পারবে না। চুরির টাকা। 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিট আর জীবন বীমা। তারপরেও মুখ্যমন্ত্রী বলছেন 23শে নভেম্বর নেতাজি ইন্ডোরে বিশ্বাস করি না বালু চোর। আপনি বিশ্বাস না করতেই পারেন, বঙ্গবাসী বিশ্বাস করে বালু চোর, পার্থ চোর, মানিক চোর, কেষ্ট চোর। আপনি এই কথাগুলো তো খোলাখুলি বলতে পারবেন না। বললে পরে তো অনেকের পায়ের নিচে মাটি টলমল করে উঠবে। তাই আপনাকে দেখে ডিফেন্ড করতেই হয়, বালুকে মন্ত্রী করে রাখতেই হয়, কেষ্টকে এখনো জেলা সভাপতি করে রাখতে হয়, পার্থ মানিক কেউ বিধায়ক পদ থেকে ইস্তফা দেয় না।
আর সিবিআই তদন্ত করতে চাইলে প্রাথমিক সম্মতি রাজ্য সরকার প্রত্যাহার করে নেয়। এই তো পরিস্থিতি। মুক্তি কোথায়? বাংলার মানুষ বলছে, আরে যারা তৃণমূল করে তাদের বাড়ির ছেলে মেয়েদের চাকরিটা চুরি হয়নি? সেখানে কি যোগ্য ছেলেমেয়ের অভাব আছে? অনেকে আবেগ দিয়ে তৃণমূল করে, তাদেরকে আমি সম্মান করি। বহু ছেলে মেয়েকে আমি চিনি, মানুষকে চিনি, যারা ক্ষমতায় আসার আগেও যাদের অবস্থান যা ছিল এখনো তাই আছে, অত্যন্ত সহজ সরল সাধারণ জীবনযাপন করেন এবং মমতা নামক আবেগকে এখনো তারা বিশ্বাস করেন। তাই বিশ্বাসটা কমছে, ফিকে হচ্ছে। তারা সাইড লাইনে উঠে এসছে কিছু মাতব্বর, ফোড়ে তারাই তৃণমূল। তাহলে যে লোকগুলো তৃণমূল করতো এতদিন ধরে, অনেক ঝুঁকি নিয়ে, অনেক অত্যাচার সহ্য করে, বাম জমানায় অনেক সময় এক ঘরে হয়ে যারা গ্রামের দিকে করেছে, তারা নিপীড়নের শিকার হয়েছে বাম জমানায়, তাদের ছেলেমেয়েরা কষ্ট করে পড়েছে, একটা চাকরির প্রত্যাশা করেছে, চাকরিটা চুরি করে দিয়েছে, বেঁচেছে পার্থ, মানিক, সুবীরেশ, কল্যাণময়, বালু বেঁচেছে, খাদ্য। আর আপনি এখনো বলছেন বিশ্বাস করি না, বালু চোর। এই চলছে, একেবারে মাৎসন্যায় বললেও কম বলা হয়। এই সরকার সামাজিক কর্মসূচি অনেক নিয়েছে, কেউ অস্বীকার করছেন না। কেসিআরও নিয়েছিলেন। পরিণতি কি হলো কেসিআরের বিরুদ্ধে পরিবারবাদ আর দুর্নীতির অভিযোগ। আপনিও সামাজিক কর্মসূচি নিয়েছেন, কিন্তু আপনার বিরুদ্ধেও পরিবারবাদ এবং দুর্নীতির অভিযোগ, আপনার মন্ত্রীরা জেলে। তাহলে আমি সামাজিক কর্মসূচি দিয়ে দুর্নীতির অভিযোগকে ভোঁতা করে দেব, এতটা সহজ নয়। আর সামাজিক কর্মসূচি দয়ার দান নয়, এটা মানুষের অধিকার। জনগণের আশীর্বাদে আপনি ক্ষমতায় এসছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, জনগণের সেবা করা আপনার সাংবিধানিক দায়িত্ব। আপনি সামাজিক কর্মসূচি করলেন আর র্যাম্প্যান্ট করাপশন হয়ে গেল, আপনি জানলেন না বা জানলেও চোখ বন্ধ করে বসে রইলেন, পশ্চিমবাংলার মানুষ এটা ক্ষমা করবেন না, জেনে রাখবেন। গণতান্ত্রিক পদ্ধতিতেই তারা আপনার মুখের উপর জবাব দেবেন। সেই সময় আর দেরি নেই বেশি।